সিঙ্কোনা গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি দেবার সাথে সাথেই শুরু হয়ে গেল রামধুরাতে আমাদের দ্বিতীয় দিন। প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম রামধুরায় আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। আজ আমরা যাব সাইট সিনে। সেই মতো ঝটপট আমরা ব্রেকফাস্ট করে নিলাম রুটি আর আলু ফুলকপির তরকারি দিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তাহলে চলুন, রামধুরার দ্বিতীয় দিনে আমরা একটু ঘুরে দেখি কালিম্পং শহর এবং রামধুরার আশেপাশ। প্রথমেই আমরা গেলাম ডেলো বাংলো বা ডেলো পার্ক। ডেলো পার্ক ডেলো পাহাড়ের ওপর অবস্থিত। কালিম্পং শহর ডেলো পাহাড় এবং দূরপিন পাহাড়, এই দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কালিম্পং শহর। সমতল থেকে এর উচ্চতা প্রায় ৫,৫০০ ফিট। ডেলো পার্ক খুবই সুন্দর করে সাজানো একটি বাগান। এই বাগানে আপনি সারা দিন বসে আপনার সময় কাটাতে পারেন। আর সেই সঙ্গে আছে এন্টারটেনমেন্টের অনেক রকম ব্যবস্থা, যেমন ঘোড়ায় চড়া, প্যারাগ্লাইডিং, এবং আপনি করতে পারেন পিকনিকও। স্থানীয় বাসিন্দারা বা ভিজিটার্সরা এখানে প্রায়শই এসে পিকনিক করেন। ডেলো পার্কের ওপর থেকে আপনি দেখতে পারবেন পুরো কালিম্পং শহর, এবং যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে পশ্চিম সিকিমের পাহাড় পর্যন্ত দেখা যায়। অপূর্ব এর নৈসর্গিক শোভা। কালিম্পং শহরে যারা বেড়াতে আসেন তারা অতি অবশ্যই ডেলো পার্কে একবার আসবেনই আসবেন। বেশ অনেকটা জায়গা জুড়ে এই পার্ক। হাঁটতে বেশ পরিশ্রম হয় কিন্তু। আর আমি এতক্ষণ যে বলছিলাম যে কি সুন্দর ঠান্ডা হাওয়া, এই গরমকালেও আমাদের বেশ শীত শীত করছে, ঠান্ডার আমরা আবেশ পাচ্ছি, এইখানে কিন্তু সেই কথা একদমই খাটলো না। বেশ গরম লাগছিল এবং প্রচণ্ড রোদের তাপে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু তাও পর্যটকদের কিন্তু উৎসাহের এবং ভিড়ের কোনোটারই শেষ নেই। ডেলো পার্ক ঢুকতে আপনাকে ২০ টাকার একটা টিকিট কাটতে হবে, তবেই আপনি অনুমতি পাবেন এই পার্ককে ঘুরে দেখার। এই সব জায়গাগুলোতে বসে মানুষ সারাক্ষণ বা যতক্ষণ তার ইচ্ছে মনের আনন্দে আড্ডা মারতে পারেন। এখন অবশ্য ফাঁকা, কিন্তু এই জায়গাগুলো সব মানুষজনের ভিড়ে ভর্তি থাকে। ডেলো পার্কটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। ফুলের গাছ, অর্কিড, বড় বড় গাছের সারি, সব মিলিয়ে এখানে বসে থাকতে আপনার বেশ লাগবে। ডেলো পার্ক আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, কারণ আর হাঁটতে পারছিলাম না, ভীষণই গরম লাগছিল। ডেলো পার্ক থেকে বেরিয়ে আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশন কালিম্পং সায়েন্স সেন্টার। এটিতে অবশ্য সব থেকে বেশি উৎসাহ ছিল টিনটিনেরই। প্রথমেই একটা ডাইনোসর দেখে ও ভীষণ খুশি হয়ে গেল। আর সেই সঙ্গে এখান থেকে দেখা যাচ্ছিল ডেলো পার্কে যে প্যারাগ্লাইডিং হয়, সেই প্যারাগ্লাইডিং। টিনটিনের খুব ইচ্ছে ছিল অবশ্য যে একটু প্যারাগ্লাইডিং করে, কিন্তু সত্যি বলতে কি এতটা সাহস আমার ছিল না, তাই আমি ওকে এর অনুমতি দিতে পারিনি। আমরা গিয়ে ঢুকলাম কালিম্পং সায়েন্স সেন্টারে। সায়েন্স সেন্টারে ঢুকতেই প্রথমেই আমাদের ভারতের বিখ্যাত সব বৈজ্ঞানিকদের স্ট্যাচু এবং তার সাথে তাদের সংক্ষিপ্ত জীবনী লেখা। সত্যেন বোস বা সত্যেন্দ্রনাথ বোস, তারপরে সিভি রামন, তারপরেই আছেন রামানুজ, আর তারপরে যিনি আছেন তিনি না থাকলে ভারত চাঁদে এবং মঙ্গলে তার আধিপত্য বিস্তার করতে পারত না। তিনি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা। আমরা ঢুকে পড়লাম সায়েন্স সিটির বা সায়েন্স সেন্টারের ভেতরে। প্রথমেই দেখতে পেলাম 3D থিয়েটার। তথ্যচিত্র বা ডকুমেন্টারি এখানেই দেখানো হয়।
এরপরে আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম ভেতরে। প্রথমেই ফান মিরর, যে মিররে কখনো আপনাকে রোগা লাগবে, কখনো মোটা, কখনো সোজা, কখনো উল্টো। আসলে এই সব কিছুর পিছনে কাজ করছে বিজ্ঞান। সবাইকে বিজ্ঞান মনস্ক করার উদ্দেশ্যই এই সায়েন্স সিটির। এগুলো দেখতে মজা লাগলেও সব কিছুর পেছনে কাজ করছে বিজ্ঞান। আর এই যে মিরর মেজ, দেখুন কতগুলো আমি দেখতে পাচ্ছি চারদিকে আমি। আর এই দেখুন চিতা ছুটে চলেছে। এই হুইলই আসলে চলচ্চিত্র নির্মাণের প্রথম ধাপ। সায়েন্স সিটি ঘোরা শেষ করে আমরা এবার বেরিয়ে পড়লাম সায়েন্স সিটি থেকে। আমাদের পরের গন্তব্য মর্গ্যান হাউস। মর্গ্যান হাউসের কথা কম বেশি আমরা সবাই জানি। আসলে জানি আরো এই কারণে, মর্গ্যান হাউস বিখ্যাত ভূতের বাড়ি বলে। চলুন একটু কাছ থেকে দেখে নিই মর্গ্যান হাউসকে। ওই যে দেখা যাচ্ছে মর্গ্যান হাউস। আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা কেউই জানতাম না মর্গ্যান হাউসে ঢোকার পারমিশন এইভাবে পাওয়া যায় না। সেটা কলকাতা থেকে আলাদা করে পারমিশন করিয়ে আনতে হয়। তাহলে শুধু ঢুকতে কেন, আপনি থাকতেও পারেন এই মর্গ্যান হাউসের ভেতর। আর যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে ভালোবাসেন তারা রাত্রিরে একটা গা ছমছমে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য থাকতেই পারেন এই পুরনো কাঠের বাংলোটিতে। বাংলোটি দেখতে কিন্তু ভারী সুন্দর, একদম হিন্দি সিনেমার হরর মুভির বাংলোর মতো, তাই না? সত্যি রাত্রিরে কিন্তু বেশি গা ছমছম করবে। সত্যি সত্যি প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কি নেই আমি জানি না, বাট বাংলোটি দেখতে আমার বেশ ভারী ভালো লাগছিল। তবে আমায় যদি বলেন যে এই বাংলোতে তুমি রাত্রিরে একা থাকতে চাও কি না, আমি কিন্তু থাকবো না। আমি বাবা ভয় পাই। সত্যি বলতে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভূত বা ভুতুরে অভিজ্ঞতা কোনোটারই আমি সামনাসামনি হতে চাই না, তাই দূর থেকে দেখাই ভালো। এরপরে আমরা এসে পড়লাম দুরপিন মনস্ট্রি। এই মনস্ট্রি কালিম্পং শহরের অন্যতম একটি পুরনো মনস্ট্রি। এই যে হুইলগুলো দেখছেন এগুলোকে বলে মানি হুইল বা প্রে হুইল। এগুলোকে ঘুরিয়ে বুদ্ধিস্টরা প্রে করেন। এগুলো একবার করে ঘুরলেই এবং সেই সঙ্গে আপনি আপনার মনের মনস্কামনা জানালে তা পূর্ণ হবে, এমনটা ওনারা বলেন। ওনারা ওনাদের সুখ সমৃদ্ধি খ্যাতি কর্মা সব কিছুর জন্যই এখানে এইভাবে হুইল ঘুরিয়ে প্রে করে থাকেন। এরপর আমরা কতগুলো সেলফি তুলে নিয়ে রওনা দিলাম পাইন ভিউ নার্সারির উদ্দেশ্যে। পাইন ভিউ নার্সারি আসলে একটা ক্যাকটাস গার্ডেন। দেখুন এই ক্যাকটাসগুলো, দেখে মনে হচ্ছে না তবলা? এই নার্সারিও সাজানো নানা রকম ক্যাকটাস বা সাকুলেন্ট দিয়ে। এর ভেতরেও আপনি অনেকটা সময় আপনার মনের মতো করে কাটাতে পারেন। ভেতরে আছে একটা ছোট ক্যাফে, সেখানে বসতে পারেন, চা কফি খেতে পারেন, আর ওপর থেকে কালিম্পং শহরের ভিউ দেখতে পারেন। এখানে ঢুকতেও আপনাকে 35 টাকা ফি দিতে হবে। খুব সুন্দর সুন্দর ক্যাকটাস, অর্কিড বা স্যাকুলেন্টে ভর্তি ছিল এই গার্ডেন। আমি তো গাছ পাগল, আগেই বলেছি। খুব ইচ্ছে করছিল, ইস যদি আমারও থাকতো এরকম, বা কটা নিয়ে যেতে পারতাম এখান থেকে। যাই হোক, আমাদের মোটামুটি সাইট সিন দেখা কমপ্লিট। অলরেডি 2:30 বেজে গেছে, তাই চটপট আমরা হোমস্টেতে ফিরে এসে খাওয়ারে মন দিলাম। খুব সুন্দর খাবার, ডাল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, 3-4 রকমের তরকারি, স্যালাড এবং চিকেন। বেশ ভালো করে আমাদের পেট পুজো হয়ে গেল, কারণ সকাল থেকে ঘুরছি, খুব খিদে পেয়ে গেছিল। দুপুরবেলা খাওয়ার পর সবাই যখন আবার একটু গড়িয়ে নিতে ব্যস্ত, সেই সুযোগে আমি আবার চলে এসেছি ছাদে। আবার না, আসলে প্রথমবারই ছাদে এলাম। ছাদে উঠতে আমার এমনিতেই ভালো লাগে, সে যে কোনো ছাদ হলেই হলো।
আর এই ছাদের কথা তো বলাই বাহুল্য। অনেকক্ষণ বসেছিলাম এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে। কি জানি আবার কবে আসতে পারবো, আবার আসতে পারবো কিনা সেটাও তো জানি না, হয়তো আর কোনোদিনই আসা হবে না। তাই যতটা পারি ততটাই উপভোগ করে নিচ্ছিলাম এই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে, আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছিলাম জীবনের অক্সিজেন। পলিউশন ভরা শহরে থাকি তো, তাই এই পলিউশন বিহীন হাওয়া, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ একেবারে মোহিত করে দিচ্ছিল আমাকে। এই ফুলের মাঝে থাকতে থাকতে, এই ফুলগুলোকে দেখতে দেখতে মনে হচ্ছিল প্রকৃতি অকৃপণ হাতে এদেরকে সাজিয়েছে। দেখুন রজনীগন্ধার মতো দেখতে না, কিন্তু এটা রজনীগন্ধা নয়। এদের সঙ্গে থাকতে থাকতে, এদেরকে দেখতে দেখতে কখন যে অনেকটা সময় চলে গেছে আমি বুঝতেই পারিনি। এখানে বেশ ঝপ করে সন্ধে হয়ে যায় তো, পাহাড়ের কোলে কখন সূর্যি মামা হেলে পড়েন বোঝা যায় না, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যায়। এদেরকে দেখতে দেখতেই সূর্য বেশ খানিকটা কমে এসেছিল, লক্ষ্য করিনি। সন্ধে হয়ে গেল, তারপরে এলো রাত। রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। দেখে মনে হচ্ছিল নিচের উপত্যকাকে কেউ যেন এক মুঠো হিরে ছড়িয়ে দিয়েছে এখানে। পরের দিন সকাল আমরা বেরিয়ে পড়ব আমাদের পরের গন্তব্যে, তাই সঙ্গে চটপট তুলে নিলাম কতগুলো সেলফি, এবং যারা আমাদের এই দুদিন ধরে এত সুন্দরভাবে আতিথেয়তা করলেন তাদের সঙ্গেও নিয়ে নিলাম একটা ছবি, যা থেকে যাবে আমার স্মৃতির মণিকোঠায়। সত্যি আমি এদের আতিথেয়তায়, এই বাংলোর সৌন্দর্যে, মানে হোমস্টে, বাংলো না, হোমস্টে সৌন্দর্যে, সব কিছুতে এতটাই মুগ্ধ, এতটাই আমি প্রেমে পড়লাম রামধুরার, সত্যি আসার ইচ্ছে রইল আবার। আমাদের পরের গন্তব্য ছিল লাভা এবং ঋষভ। পথে যেতে পড়ল জলসা বাংলো। এই বাংলোতে ঢুকতেও আপনাকে 35 টাকা, সম্ভবত 30 বা 35 টাকা ফি দিতে হবে। এই বাংলোর ভেতরে অবশ্য থাকা যায়, আপনি রাত্রিরে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে বুকিং করে আসতে হবে, নয়তো আপনাকে মেল করতে হবে। মেল করে আপনি বুকিং করে নিতে পারেন, তাহলেই আপনি এখানে থাকার পারমিশন পাবেন। এই যে সেই মেল আইডি, এই মেল আইডিতে আপনি মেল করে এই বাংলোতে রাত্রিবাসের জন্য বুকিং করে নিতে পারেন। এই বাংলো তৈরি হয়েছিল 1920 সালে। সিনকোনা গাছের চাষ যারা করতেন সেই সমস্ত সাহেব এবং বাবুরা এই বাংলো, মানে এই বাংলোতেই থাকতেন, তাদের থাকার জন্যই এই বাংলো তৈরি হয়েছিল। আমাকে কেউ একজন বলেছিলেন যে এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসে থেকেছিলেন, তবে সত্যি বলতে কি আমি অনেক খুঁজেও এই ইনফরমেশনের সত্যতা কিন্তু পাইনি। না এখানে কোথাও লেখা আছে, না ইন্টারনেটে কোনো এর উল্লেখ আছে, তাই মনে হয় রবীন্দ্রনাথ এখানে কখনো থাকতে আসেননি। এখানে এখন দুটি ট্রি হাউস বানানো হয়েছে, যে ট্রি হাউস আগে ছিল না, এখন বানানো হয়েছে। এই ট্রি হাউসেও আপনি আপনার সময় কাটাতে পারেন। জায়গাটি অপূর্ব সুন্দর, ভীষণ নির্জন, মানে এই দুপুরবেলাতেও আমি সেরকম কোনো মানুষজনও দেখলাম না বা কোনো শব্দও পেলাম না, শুধুমাত্র পাখির ডাক আর অপূর্ব নৈসর্গিক শোভা। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা তিস্তা নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে বসে থাকতে থাকতে অনেকটা সময় কেটে যাবে। বন্ধুদের সাথে আড্ডা মারুন বা নিজের মনে কবিতা লিখুন, সবার জন্যই কিন্তু এই বর্ষার জায়গাগুলো একদম আদর্শ। দেখুন দেখা যাচ্ছে তিস্তা নদীকে। প্রচন্ড কুয়াশা ছিল জানেন তো, তাই জন্য সব ছবিগুলোই এরকম মেঘে ঢাকার মতো এসেছে। সত্যি মেঘে ঢাকা ছিল। এই হচ্ছে সেই বাংলো। এই বাংলোটা আগে ছিল, আর এই যে ট্রি হাউস দেখতে পাচ্ছেন, এইরকম দুটো ট্রি হাউস নতুন করে বানানো হয়েছে। তবে আমার মনে হলো দিনের বেলাতেই এখানটা এত নির্জন, রাত্রির বেলাটা কিরকম হবে।
এখানে থাকতেও তো বেশ গা ছমছম করবে, তাই না? যাই হোক, যারা সেই সমস্ত ভালোবাসেন তাদের জন্য অবশ্যই এটা একটা আদর্শ জায়গা। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম। অপূর্ব, সত্যি অপূর্ব। পরের গন্তব্যের জন্য আমরা বেরিয়ে পড়লাম। পরের গন্তব্য ঋষভ এবং লাভা। ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন। আপনাদের মতামত আমার একান্ত কাম্য। আজ তাহলে এখানেই শেষ করি এই ভিডিও। খুব তাড়াতাড়ি লাভা ঋষভের ভিডিও নিয়ে আসছি আমি। ততক্ষণ খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মনের আনন্দে থাকবেন, সব সময় মনকে ভালো রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।